দিয়ে নয়, বলা হয়েছে এক্সপ্যানশনটা দেখার জন্য। তারপরে কি বলা হয়েছে, পারকাশন অফ দ্য ব্যাক বলা হয়েছে, অসকালটেশন অফ দ্য ব্যাক বলা হয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম অসকালটেশন অফ দ্য অ্যান্টেরিয়র চেস্টও থাকতে পারে, ঠিক আছে। এছাড়া আর কি থাকবে, এছাড়া আর তো কিছু রেসপিরেটরি সিস্টেমে কিছু নেই, বলার নেই। মনে রাখবে এখানে পরীক্ষাতে বারবার যে জিনিসগুলোতে রিপোর্ট রিপিট করা হবে সেটা হচ্ছে ট্রেকিয়াল পজিশন আর হচ্ছে অসকালটেশন অফ দ্য ব্যাক, কারণ এইগুলোতে কিছু ট্রিকিনেস আছে, ট্রিক আছে, ঠিক আছে। এক্সপ্যানশন অত ট্রিক নেই, আর তোমার পারকাশনটাও হতে পারে। এই তিনটে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো তো যেগুলো আছে সেগুলো তো করবেই, কিন্তু এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যদি আমি ওর ফার্স্ট ট্রেকিয়াল পজিশন করি, তো ট্রেকিয়াল পজিশনেতে আমি কি করব। গুড মর্নিং, আমি আপনার আজকে ডাক্তার। আজকে আপনার জন্য গলাতে একটা এক্সামিনেশন করতে বলা হয়েছে। আপনার কোনো যদি অসুবিধা হয় আপনি আমাকে বলবেন, আমি সেই মুহূর্তে আমার এক্সামিনেশন বন্ধ করে দেবো। আপনার তাতে কোনো অসুবিধা নেই তো? ওকে। এই পরীক্ষাতে আপনাকে গলায় একটু আঙুল দিয়ে আমাকে দেখতে হবে, গলার কাছে কোনো অসুবিধা হবে না। আপনি মাথাটা সোজা রাখুন, স্ট্রেট রাখুন। কতক্ষণ লাগলো আমার করতে? মাথা স্ট্রেট, এটাতে পয়েন্ট, এটাতে কিন্তু মার্কস আছে। তুমি যদি মাথাটা যদি স্ট্রেট না রাখো, ধরে না রাখো মাথার উপরেতে, তাহলে এর কোনো ভ্যালু নেই। তাহলে তোমাকে ওর মাথা সরালে তো হবে না, তাহলে আমাকে ফার্স্ট থাইরয়েড বোন থেকে আঙুলটা নামাতে হচ্ছে। নামালাম নিচে, তাহলে এখানে নামিয়ে থাইরয়েড কার্টিলেজ বরাবর নিচে নামলাম, নেমে দুপাশে আঙুল এইভাবে পুশ করে দেখলাম। কিন্তু কবার? ম্যাক্সিমাম দুবার, তার বেশি নয়, কারণ এর বেশি করা মানে ডিসকমফোর্ট। দেখ আমি যদি এরকম করতেই থাকি, করতে কি অসুবিধা হচ্ছে তো? কিন্তু আমি যদি ওকে এরকম ভাবে এলাম, এই দেখলাম, এই দেখলাম, কিছু অসুবিধা হলো? ওকে, আর তো কিছু দেখার নেই, আর কিছু দেখার নেই। সো কমপ্লিটেড এক্সামিনেশন। তাহলে বলবে ইয়েস। মাথা একটু নিচু করতে। হ্যাঁ, কে? একটু মাথাটা নিচু করতে বলেছিল, যেন সুবিধা। না, মাথা নিচু, তোমার মাথা স্ট্রেট বলেছিল, মাথা তুই সোজা যদি রেখে নিচু করিস তাহলে তো এখানে তো ঢুকবে না, তোর মাসল রিল্যাক্স হয়ে যাচ্ছে। তোর আমাদের আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আমাদের এখানে এই যে থাইরয়েড কার্টিলেজ আছে, তারপর যে স্টার্নোক্লিডোমাস্টয়েড আছে, এর ফাঁকে আমাকে আঙুলটা দেখাতে হবে। আমি যদি মাথা নিচু করি তাহলে তো আমার এই মাসলটা তো রিল্যাক্স হয়ে গেল। ফার্স্ট ফিঙ্গারটা কোথায় রাখছেন? দেখো, নেল বাইরের দিকে, সরি ভেতরের দিকে, আর ফিল হচ্ছে এদিকে। এখানেও তাই, নেল ভেতরের দিকে, এটা বেশ নেল মিডিয়াল সাইডে, নেল অলওয়েজ মিডিয়াল সাইডে, নেল মিডিয়াল সাইডে, এদিকেও এদিকেও, ঠিক আছে। ওকে, নেল মিডিয়াল সাইডে। এই দেখো এদিকে আমার আঙুল দেখো এইভাবে যাচ্ছে, এদিকে এইদিকে। ওকে, তাহলে এই যে হলো ট্র্যাকিয়াল পজিশন। তো ট্র্যাকিয়াল পজিশন তোমার দেখতে হার্ডলি লাগলো, হার্ডলি 20 সেকেন্ড লেগেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমার এখানে কি তুমি বলবে যে তোমাকে যখন বলবে যে এক্সামিনারকে বলবে যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন, তখন এক্সামিনার বলবে রিপোর্ট মি, বা তুমি বলতে পারো যে যে স্যার যে এটা ট্র্যাকিয়া ইজ ইন দ্য মিড লাইন, ট্র্যাকিয়া ইজ ইন দ্য মিড লাইন। তখন তোমাকে এক্সামিনার কোয়েশ্চেন করতে পারে যে ইন ফিজিওলজি এটা কি অলওয়েজ মিড লাইনে থাকতে পারে, রাইটে কি থাকতে পারে? তো ইয়েস, কখনো কখনো মানে ফিজিওলজিক্যালি স্লাইটলি রাইটে থাকতে পারে। তখন নেক্সট কোয়েশ্চেন হতে পারে তাহলে ট্র্যাকিয়াল পজিশনের ইম্পর্টেন্স কি? তাহলে তুমি বলবে যে ইটস এ সাইন অফ মিডিয়াস্টিনাল শিফটিং বা মিডিয়াস্টিনাল পজিশন। তাহলে এটা রেসপিরেটরি সিস্টেমে কি ইম্পর্টেন্স না, এর উপর ডিপেন্ড করে আমার কিছু কিছু ডিজিজকে আমরা ডায়াগনোসিসে হেল্প করতে পারি, ডায়াগনোসিস নয় বাট হেল্প করতে পারি। তো কি হেল্প করতে পারি? যদি আমাদের ইফিউশন থাকে, প্লুরাল ইফিউশন, অর যদি নিউমোথোরাক্স থাকে, সো দেয়ার উইল বি আ পুশিং অ্যান্ড পুলিং এফেক্ট, তাই তো? তো মিডিয়াস্টিনাল শিফটিং এর গল্পটা হচ্ছে পুশিং অ্যান্ড পুলিং এফেক্ট। তো যদি তোমার ম্যাসিভ ইফিউশন থাকে, দ্যাট উইল পুশ দ্য মিডিয়াস্টিনাম টু দ্য অপোজিট সাইড। যদি নিউমোথোরাক্স থাকে, দ্যাট উইল পুশ দ্য মিডিয়াস্টিনাম টু দ্য অপোজিট সাইড। If there is collapse of the lungs, there is a pull to that side, ঠিক আছে, পুল হবে। তাহলে এই যে পুশিং পুলিং এর উপর তুমি মিডিয়াস্টিনামটা বলতে পারবে, বাট ইট উইল নট টেল ইউ এনি ডায়াগনোসিস, বাট ইট উইল হেল্প ইন ইয়োর ডায়াগনোসিস।
এবার যদি তোমাকে বলা হয় যে আর ইউ শিওর দ্যাট জানিস যে না, এই lecture এ মিডিয়াস্টিনাল শিফটিং তোমার রাইট সাইডে, ধরো তুমি লেফট সাইডে আছে, আর ইউ শিওর যে এটা লেফট সাইডই শিফটেড, মানে মিডিয়াস্টিনাল শিফটেড টু দ্য লেফট সাইড, হোয়াট উইল বি ইওর আনসার? না নো স্যার, স্যার লোকাল কোনো মাসের জন্য তো শিফট করতে এক্স্যাক্টলি। সো আমাকে তখন তুমি বলবে যে নো স্যার, আই উইল রিচেক উইথ দ্য এপেক্স বিট। ঠিক আছে, তো এপেক্স বিট এবং এটা নিয়ে এটা কিভাবে তোমরা তাহলে বোঝার চেষ্টা করবে? দিস ইজ স্যার একটু বলুন না। বলে দিচ্ছি, এটাই তো বলছি। সো দিস ইজ দ্য পেন্ডুলাম এফেক্ট। পেন্ডুলাম কোন দিকে যাবে? তো তুমি দেখছো অ্যাকচুয়ালি এই জায়গাটা, আর হার্ট রয়েছে এখানে, এটা হচ্ছে এপেক্স। ঠিক আছে, তো পেন্ডুলাম এফেক্ট। তাহলে যদি তোমার ট্র্যাকিয়ার এখানে যদি কোনো লিম্ফ নোড বসে থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি ট্র্যাকিয়াটাকে এরম ভাবে সরিয়ে দেবে এদিকে, কিন্তু পরে তো কিছু নেই, তো লোকাল থিং, তো লোকাল তোমার ল্যারিঞ্জিয়াল মাস আছে, সরিয়ে দিতে পারে, ফেলে দিই, তাই তো? তাহলে সেখানে লোকাল এফেক্ট। কিন্তু তুমি কম্পেয়ার করবে কার সাথে? যখন ট্র্যাকিয়াও লেফট সাইডে গেছে আর এপেক্স বিটও আরো লেফট সাইডে সরে গেছে, তাহলে দ্য হোল মিডিয়াস্টিনাম ইজ অ্যাকচুয়ালি শিফটেড টু লেফট সাইড। তার মানে তোমার এখানে হয় একটা ডিফিউশন আছে অথবা নিউমোথোরাক্স কিছু একটা আছে যেটা পুশ করছে। ওকে, বোঝা গেল কথাটা? তাহলে যখনই বলছি যে এটাই কি ট্রু না, তাহলে আমি নেক্সট আই উইল ডু I would like to examine the apex beat to confirm the mediastinal shifting. This is the correct answer. I would like to examine the apex beat to confirm the position of mediastinal. ট্রাকিয়া শিফট মানে আপার মিডিয়াস্টেনালও বলবো না, মানে আপার মিডিয়াস্টেনালটা তো শিফট হয়েছে, ওটা তো আমি শিওর, মানে আপার পার্টটা তো হয়েছে, লোয়ারটা না হয় নাই হয়। তাতে কি এসে গেল? আমরা মিডিয়াস্টিনাল শিফটিং এর কথা ভাবছি, মিডিয়াস্টিনাল কোথায় শিফট হয়েছে? পার্টে হয় না, আপার পার্ট লোয়ার, একদমই না। মিডিয়াস্টিনাল শিফট মানে হোল লাং তোমার সরে যাবে দূরে, তোমার এটা তো লোকাল এফেক্ট। এখানে যদি কখনো হয় দ্যাট ইজ দ্য লোকাল এফেক্ট। ওকে, লোকাল এফেক্ট। আরেকটা হয় তোমার হচ্ছে ওই অনেক সময় লিম্ফ নোড, এই একই কারণে দেখবে অরূপ কুণ্ডু স্যারের বইতে লেখা আছে একটা কোয়েশ্চেন, অনেক সময় অনেক ওল্ড এক্সামিনার প্রশ্ন করে, সেটা হচ্ছে যে ট্র্যাকিয়াল টাগ সাইন, ওই লিম্ফ নোড থাকে একদিকটা ফুলে ওঠে, সেটাকে বলে ট্র্যাকিয়াল টাগ সাইন। তো এইটুকু প্রশ্ন করতে পারে, তার বেশি কিছু প্রশ্ন করবে না। এবার মিডিয়াস্টিনাল শিফটিং এ ঢুকে যাবে। মিডিয়াস্টিনাল শিফটিং এর মধ্যে তোমাকে অপশনস দিতে পারে। সে ধরো তুমি কখন লাং প্যাথোলজি আছে বাট দেয়ার উইল বি নো মিডিয়াস্টিনাল শিফটিং, তুমি তখন তোমাকে তার অপশন বল, তুমি তো এটা সহজ কথা বলে দিলে, পুশ এন্ড পুল এফেক্ট। প্লুরাল ডিফিউশন কম অ্যামাউন্টে হলে তখন বাইল্যাটারাল bilateral. So in case of কোথায় হবে ইফিউশন? বাইলেটারাল ইফিউশন কোথায় হতে পারে? হার্ট ফেলিওরে একটা হতে পারে, তাই তো? তো হার্ট ফেলিওরে হলে হবে না। সিস্টেমিক কজ। আর কোথায় হতে পারে? সিস্টেমিক প্লুরাল ডিফিউশন যদি স্যার মানে বেশি অ্যামাউন্টে না হয় তখন স্যার শিফটিং হয় না তখন। হ্যাঁ একদম, তো অল্প অ্যামাউন্টে আছে তাহলেও হবে না। নিউমোথোরাক্স যদি অল্প থাকে তাহলেও হবে না। ঠিক আছে, তো এনি ডিজিজ সেই সাইডে আছে কিন্তু ভেরি মিনিমাম পজিশনে মানে পর্যায়ে আছে, তাহলে সেটা হবে না। তার একটা ইম্পর্টেন্ট একদিকে যদি কোলাপস থাকে আর অন্যদিকে প্লুরাল ডিফিউশন থাকে তখনও তো স্যার ব্যালেন্স হয়ে এক্স্যাক্টলি ব্যালেন্স হবে। তো সেটাই আমি বলতে চাইছি। আর একটা এবার কোলাপসটা, এবার ধরো একই দিকে তোমার একটা ম্যাসিভ ইফিউশন হয়েছে, দ্যাট ইফিউশন ইজ ডিউ টু দ্য লাং ক্যান্সার, বাট আবার একই টাইমে তোমার ওইখানেতে লিম্ফ নোড থাকার জন্য ট্র্যাকিয়া কোলাপস করে গেছে, তাহলে সেখানে অ্যাটেলেক্সিস হবে, তাই তো? তাহলে ইফিউশনের জন্য ঠেলতে চেয়েছিল কিন্তু কোলাপস করার জন্য আবার নিজের দিকে টেনে নিয়েছে। ঠিক আছে, তাহলে একটা টিউমারের ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটতে পারে। সো এইভাবে আমরা কিছু প্রশ্ন আসতে পারে যেটা তোমার এই নিউমোথোরাক্স থাকলেও হতে পারে। হ্যাঁ, এটা তো মানে অনেক বড় সিচুয়েশন হয়ে গেল, মানে এমন একটা ডিজিজকে ভাবতে হবে যে ডিজিজটা একই সাথে ঘটছে ঘটনা, তাহলে সেটা সহজ। যেমন হার্ট ফেলিওর একটা ইজি ডিজিজ, যেমন এরকম একটা টিউমার হয়েছে, সেই টিউমারটাই তোমার কোলাপস করে দিয়েছে একটা পার্ট, আবার ইফিউশন করে দিয়েছে, হতেই পারে, এটা অনেক ইজি থিং, তো সেটা হতে পারে। স্যার ট্রিয়েল সাইন এটাতে ছিল না, কিছু ছিল ট্রিয়েল, এটাকে বলেন কোনটা? ট্রিয়েল সাইন একটা ছিল, ট্রাকিয়াতে ছিল না। দেখে নিস, ও অত ডিটেলে আমরা কেউ অত সময় থাকবে না, ও অনেক প্রশ্ন আছে অরূপ কুণ্ডু স্যারের বইতে যেগুলো লাগে না, আমি বললাম। ঠিক আছে, জিজ্ঞেস করেছি। আচ্ছা
নেক্সট পার্ট হচ্ছে এপেক্স দেখার পরে আমাদের নেক্সট এক্সামিনেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলি সেটা হচ্ছে যে অসকালটেশন বা পারকাশন অফ দ্য ব্যাক, ঠিক আছে? তবে তার আগে আমি শুধু দেখিয়ে দিয়ে দিই মেজারমেন্ট। এবার যদি তোমার মেল পেশেন্ট থাকে তাহলে এই মেজারমেন্ট বা তোমার যে এক্সপ্যানশন যদি বলে যে অ্যান্টেরিয়র চেস্ট এক্সপ্যানশন দেখাও। অ্যান্টেরিয়র চেস্টে আমাদের তাহলে দুটোর দিকে কিন্তু এক্সপ্যানশন দেখাতে হবে একই রকম ভাবে। তো সেখানে তোমরা প্রথমে কি করবে, আপার পার্টে কিভাবে দেখাবে? আপার পার্টে দেখাবে বেস লাইনে এসে তুমি কিন্তু পেশেন্টের একদম মানে বেড লাইনে, মানে বেড যেভাবে বসে আছে সেই লাইনে আসতে হবে, এসে এইভাবে ওকে বোঝাতে হবে আপনি মুখটা ওপাশে ঘুরিয়ে নিন, এবার একটু ঘুরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, দুবার, অনলি 2 টাইমস, ঠিক আছে? তাহলেই তুমি দেখে নেবে দুদিকে ইকুয়াল হচ্ছে কিনা। নেক্সট নিচে চলে আসবে যে আপনার আমি এখানে একটু ধরবো, যখন আমি বলবো তখন আপনি দুবার জোরে নিঃশ্বাস নেবেন আর ছাড়বেন। জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন। এই যে তুমি যখন ধরে আছো তখনই যদি পেশেন্টকে তুমি যদি ইনস্ট্রাকশন দাও জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, তাহলে ব্যাপারটা তোমার কি হবে, দিস ইজ এ স্মার্ট ওয়ে। তুমি আগে আর বোঝালে না, কারণ সে বোঝাতে গেলেও বুঝতে নাও পারে, বরং তুমি বলে আমি এখানে ধরছি, আমি যেরকম ভাবে বলবো করবেন, নিঃশ্বাস নিন, ছাড়ুন, তাহলে ব্যাপারটা ফাস্ট হয়ে গেল, অনেক কম টাইম কনজিউমিং হলো। তাহলে অ্যান্টেরিয়র চেস্ট যদি বলে তুমি এই নিজেকে ইন্ট্রোডাকশন বা কনসেন্ট নেওয়া থেকে শুরু করে এইটুকুটা কতক্ষণ টাইম লাগছে দেখো। আমি আপনার এখানে হাত দিচ্ছি, জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, গুড, থ্যাংক ইউ। এবার আপনি জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, ঠিক আছে? হলো। তো এই যে মুখটা পাশে ঘুরিয়ে দেওয়া, এটার মধ্যেও কিন্তু মার্কস আছে, ঠিক আছে? কারণ তুমি তোমার মুখের দিকে করতে পারো না, ও পাশে করেই দিতে হবে। তো এটা যখন হলো এক্সপ্যানশন, ঠিক একইভাবে একটু তুই এই পাশে দাঁড়া, নাহলে ওরা দেখতে পাবে না। ব্যাকেতেও কি হবে, না খুলতে হবে, হ্যাঁ ঠিক আছে, তো ব্যাকেতেও কি হবে, ব্যাক যখন করবে তখন ব্যাকটাকে আমাদের ওকে একটু সামনে, হাতটা সামনে নিয়ে নিতে হবে যাতে এই জায়গাটা আমি এক্সপোজ করতে পারি। একটু সামনে নিয়ে নাও, হ্যাঁ, ঝুঁকতে হবে না। এবার ওপরের পার্টে যেখানে আমরা দেখবো সেখানেও একই রকম ভাবে জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন। আর নিচের পার্টে আমি এখানে একই রকম ভাবে জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, হয়ে গেল। যদি ব্যাকে বলে ব্যাকে, তো এক্সপ্যানশন থেকে কোয়েশ্চেন কি প্রশ্ন, এক্সপ্যানশন থেকে কি কোয়েশ্চেন হতে পারে যে তুমি এক্সপ্যানশনটা কেন দেখছো? প্রথমে বলবে ইকুয়াল, তোমার তো রিপোর্ট হবে, রিপোর্টিং কি হবে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, ইকুয়াল এক্সপ্যানশন অন বোথ দ্য সাইড। তাহলে অ্যাবনর্মালিটিস কি হতে পারে? তাহলে অ্যাবনর্মালিটিস হতে পারে যে অ্যাসিমেট্রিক্যাল এক্সপ্যানশন, কোনো দিকে বেশি কোনো দিকে কম। তাহলে তার রিজন কি হতে পারে? তার রিজন মেনলি এটা বলতে পারে যে দ্য প্যাথোলজি ইজ অন দ্যাট সাইড যেখানে তোমার এক্সপ্যানশনটা কম হচ্ছে, কিন্তু কি প্যাথোলজি আমি কিন্তু বলতে পারবো না, ঠিক তো? তাহলে তোমার আনসার হবে যে এই এক্সামিনেশন থেকে I can conclude that possibly the lung pathology on that side where the expansion is diminished, ঠিক আছে? হলো, এটাই আমি বলতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস, যদি এখানে তোমার যদি মেজারমেন্ট বলতো তাহলে বলতে তুমি কি এটাকে আরো অন্য কোনো এক্সামিনেশন দিয়ে কনফার্ম করতে চাও বা কোলাবোরেট করতে চাও? বলবে হ্যাঁ, কি করে করতে চাই না, মেজারিং টেপ। তো মেজারিং টেপ আমি নিতে পারি, মেজারিং টেপ নিয়ে জাস্ট অ্যাট দ্য নেপল লাইন আমি প্রথমে ধরবো, ধরে তাকে বলবো জোরে নিঃশ্বাস নিতে, ডিপ ইন্সপিরেশন কতটা বাড়লো, দেন এক্সপিরেশন, ঠিক আছে? দ্য গ্যাপ যেটা ইন্সপিরেশনে হয়েছে আর যেটা এক্সপিরেশনে হয়েছে তার মধ্যে গ্যাপ অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার বেশি থাকতে হবে, 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার গ্যাপের থেকে যদি কম গ্যাপ হয় তাহলে বুঝতে হবে জেনারেলাইজড এক্সপ্যানশন কম হচ্ছে, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু আবার অন্যরকম হলো যে একদিকটা নয়, জেনারেলাইজড এক্সপ্যানশন কম। তাহলে দুটোর আবার দুটো দিক আছে। তাহলে একটাতে বলছে একদিকে কোনো প্যাথোলজি থাকতে পারে, দ্যাট প্যাথোলজি মে বি রয়্যাল ফিউশন, দ্যাট প্যাথোলজি মে বি ইয়োর নিউমোনিয়া, দ্যাট প্যাথোলজি মে বি ইয়োর নিউমোথোরাক্স।
আবার যখন আমি পুরোটা দেখছি এক্সপ্যানশনটা কম, তখন আমি বলবো পসিবলি এক্সপ্যানশন কাদের কম হয়, দুটো টাইপের ডিজিজে হতে পারে। একটা হতে পারে তোমার মাসল ডিজিজ বা নিউরোমাসল ডিজিজ, আর একটা হচ্ছে আর্থ্রাইটিস। নিউরোমাসল ডিজিজ কি, যদি তোমার কোনো ধরো জিবি সিনড্রোম, তো পেশেন্ট নিঃশ্বাস নিতে পারছে না, সো এক্সপ্যানশন ইজ কম, ঠিক আছে, তার হচ্ছে না। বা ধরো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সলিডিফিকেশন অফ লাং অন দ্য বোথ সাইড, তাহলে সে এক্সপ্যানশন করতে পারছে না। যদি তোমার স্কোলিওসিস থাকে বা কাইফোসিস থাকে, তাহলে তার এক্সপ্যানশন কমে যায়, সেটা হতে পারে। আর কি হতে পারে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, যেখানে তোমার কস্টোকন্ড্রাল জয়েন্টগুলো জুড়ে যাওয়ার জন্য যে এক্সপ্যানশনটা মুভমেন্ট হবে সেটাই তো আটকে গেছে, তাহলে হবে না। এই চারটে কন্ডিশন আমরা বলতে পারি, ঠিক আছে। তো জিবি বলতে পারি আমরা, মরফোলজিক্যাল চেঞ্জেস বলতে পারি, লাইক হ্যাঁ বল, এমফাইসিমা এমফাইসিমা তো লাভ বড় হয়ে যাচ্ছে, মানে এক্সপেনশনের গ্যাপটা তো কম হচ্ছে, আমরা সবসময় এক্সপেনশন হয়ে যাচ্ছে, ওটা পড়েছি মেপে দেখে আসবি। স্যার এগুলো পড়েছি এটা, জেনারেলাইজড বড় কোনো এক্সপেনশনটা সব পড়ে দেখাতে হয় না, দেখতে হয়। উইলিয়াম অসলার, স্যার উইলিয়াম অসলার কি বলেছিল, মেডিসিন বই পড়ে হয় না, পেশেন্টের বেড সাইডে যেতে হয়, পেশেন্টকে দেখে তারপরে শিখতে হয়। স্যার এগুলো তো জেনারেলাইজড এক্সপেনশনটা কমে যাবে। হ্যাঁ, জেনারেলাইজ এক্সপেনশন কমে যাবে, ঠিক আছে। এই কন্ট্রোভার্সিয়াল যখনই তুমি আনসার দেবে না, এক্সামিনার কিন্তু তোমাকে মানে মোটামুটি তুলে কাচার জন্য রেডি হয়ে যাবে। মনে রাখবে, রিমেম্বার, আমি তোমাদের যেটুকু কথা বলে দিচ্ছি তার বাইরে বেশি উল্টোপাল্টা বলতে গেলে কিন্তু এক্সামিনার তোমাদের কিন্তু একদম ওই ওয়াশিং মেশিনে কাচবে, ঠিক আছে। তো তাই কোনো কন্ট্রোভার্সিয়াল জবাবে যাবে না। কন্ট্রোভার্সিয়াল জবাব, দেখো ও যেটা বলছে হয় না আমি বলবো না, কিন্তু এগুলো হচ্ছে এমডি ডিসকাশন, কতটা কার কোনটা কতটাতে হবে তার গোল ক্রাইটেরিয়া তুমি চলে যাবে, পরপর গোল ক্রাইটেরিয়া বলতে থাকো এবার, তারপরে তোমার তার প্রতিটা স্টেপ ধরবে কোথায় কি হয়, তো পারবে তো। এইসব ধরো করার দরকার নেই তো, চারটে স্টেজ এপিভিয়ন মেবি একদম অবভিয়াস। তোমরা মনে রাখবে, তোমরা আইএমজি, ঠিক আছে, মেডিকেল গ্র্যাজুয়েট, তোমাদের কাছে হচ্ছে বেসিক্সটাই হচ্ছে আসল, ইউ নো দ্য বেসিক্স, এটা আমাদের ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশন। এরপরে তোমরা যে যার লাইনে যাবে সেখানে তোমরা ডিবেট করবে, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। কিন্তু ডিবেটের পর্যায়ে তোমার এইখানে যদি চলে আসো তাহলে মুশকিল হয়ে যাবে, কথাটা বুঝতে পেরেছো। ডিবেটে যাওয়া যাবে না, কোনো কন্ট্রোভার্সিতে ঢোকা যাবে না। কন্ট্রোভার্সি সবই তো। মেডিসিন এমন একটা জিনিস, আমি সবাইকে বলি 2+2 ইজ নট অলওয়েজ 4, 4ও হতে পারে, 0 হতে পারে, 1 2 3 8ও হতে পারে, কারণ কন্ট্রোভার্সি, সব কিছুতেই কন্ট্রোভার্সি আছে। আজকে যেটা ঠিক কালকে সেটা ভুল হতে পারে, কালকে যেটা ভুল ছিল সেটা আজকে ঠিক হতে পারে। তার মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে যে আগে বলা হতো যে কোলেস্টেরল ইজ দ্য মেইন রিজন অফ হার্ট ডিজিজ, তো এখন তো বলা হয় না, কোলেস্টেরল তো নয়, কোলেস্টেরল হাই ফ্যাট ডায়েট তো বলা হয় না, এখন বলা হয় যে সুগার, এভরিথিং ইজ সুগার, ঠিক আছে। তো তো এগুলো তো চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আগে ডায়াবেটিসের ট্রিটমেন্ট হতো সুগার কমানোর জন্য, এখন তো না, এখন অর্গান ডাইরেক্টেড থেরাপি। সুগার কমুক কি না কমুক সেটা পরের কথা, কিন্তু আগে অর্গান ডাইরেক্টেড থেরাপি, তাকে বাঁচাও। তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো হবে না। তারপরে হচ্ছে এই চারটে কথা মনে রাখবে, কাইফোস্কোলিওসিস, সেকেন্ড হচ্ছে তোমার নিউরোমাসকুলার ডিজিজ, নিউরোমাসকুলার মায়াস্থেনিয়া গ্র্যাভিসও ভাবতে পারো, বলতে পারো যেটা জিবি। তারপরে হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেখানে সলিডিফিকেশন হচ্ছে, আর হচ্ছে অ্যান্ডস্পন্স, ঠিক আছে। তো এখানে হচ্ছে এক্সপ্যানশন হয়ে গেল। হ্যাঁ কি বলো, হ্যাঁ বলতে পারো মায়োসাইটিস, কিন্তু ওই যে বললাম আবার এই মানে খুব গ্রস জায়গাতে যাচ্ছ না, ওগুলো নিয়ে আমরা ভাবিই না ওটা নিয়ে খুব একটা। কারণ পলিমায়োসাইটিস যখনই তুমি ভাববে, আমরা বেশি ভাববো আইএলডি নিয়ে, নট দ্যাট তার মাসেল ফিটনেস নিয়ে। মায়োসাইটিসের আমরা মাসেল কোনগুলো ভাবি, আমরা প্রক্সিমাল মাসেলস নিয়ে ভাবি, সে হাত উঠতে পারছে কিনা, মাটি থেকে তুলতে পারছে কিনা, এটা আমরা দেখি। রেসপিরেটরি মাসেল প্যারালিসিস অনেক পরের কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। নেক্সট আমরা চলে আসি হচ্ছে অসকালটেশন। অসকালটেশনেতে হচ্ছে আমি বললাম একটা হচ্ছে, অসকালটেশনকে পারকাশনটা দেখিয়ে দিই। পারকাশন হচ্ছে অ্যান্টেরিয়র চেস্ট পারকাশন, ব্যাক পারকাশন। অ্যান্টেরিয়র চেস্টটা আমরা খুব একটা দিই না, কারণ দিলে পেশেন্টের একটু মানে অসুবিধা ফিল হয়, কিন্তু যদি দেওয়া হয়, দ্য অনলি ট্রিক ইজ দ্যাট যে
তোমাকে পেশেন্টকে বলতে হবে যে আপনার বুকের ওপরে আমি একটা পরীক্ষা করব, একটু হাত দিয়ে আপনি ভয় পাবেন না, আপনার লাগলে আপনি বলবেন। কিন্তু ওই ট্রিক হচ্ছে একটাই, যে তুমি বোঝো না বোঝো, প্রসেস দেখা হচ্ছে অনলি 2 ট্যাপ অনলি। তুমি যদি বারবার বুঝতে পারছি না আবার করলাম না, এটা করা মানে ওই স্মার্টনেস নয়, আর দেরিও করছো, ঠিক আছে? তার মধ্যেই কিন্তু তোমাকে বুঝতে হবে। আর সেকেন্ড ট্রিক হচ্ছে অ্যান্টেরিয়র চেস্টে ডাইরেক্ট পারকাশন অন, এইটা যেন ভুল না হয়, ঠিক আছে? তো এটাই করবে। তো ফার্স্ট হচ্ছে ওকে বোঝানো হলো, বোঝানোর পরে আগে ওই মেজারমেন্টে ওখানে কি ওটা মানে এক্সপোজ করে করতে হবে, মানে আচ্ছা এক্সপোজার, গুড, এক্সপোজার নিয়ে বলে দিই। যদি আমরা পেশেন্ট বুঝে দেব, ঠিক আছে? যদি দেখো যে পেশেন্টের জামা খোলা আছে তো নো প্রবলেম। যদি কোনো পেশেন্টের দেখো যে জামা খোলা নেই, হ্যাঁ, এবং আমরা পেশেন্টকে রাজি করাতে পারিনি বা সমস্যা হবে, তাহলে সেটা হয় বাইরে আমরা বলে পাঠিয়েই দেবো কাউকে দিয়ে যে করো না। তুমি এক্সামিনারকে বলবে যে এক্সপোজার আমার দরকার, যদি পেশেন্ট অ্যালাউ করে আমি করব, এইটুকুটা শুধু বলি, ঠিক আছে? বলতে কোনটা? কারণ এবারে পরীক্ষাতে দেখেছো অনেক ক্ষেত্রে আমরা বলেছি না এক্সপোজার করতে হবে না, যেই মুহূর্তে বলেছে এক্সপোজার দরকার আমি তখনই বলেছি যে না দরকার, আমরা অনেকেই বলেছি। তো এক্সামিনার হয়তো তাই বলবে যে না ঠিক আছে তুমি তার উপরই করো, ঠিক আছে? এটা সাইডে জিজ্ঞাসা করবে যে এক্সপোজার কোন, হ্যাঁ, যে মানে তুমি বলবে যে আমার এটা এক্সপোজার করা দরকার, আমি পেশেন্টের কনসেন্ট ওটা বলছে যে অন্য এক্সামিনেশন করবো কি, তখন যদি এক্সামিনার না দরকার, আমরা এক্সামিনারদের বলে রাখবো যে পেশেন্টের ডিসকমফোর্টের জন্য যাতে যেটুকু ওপর থেকে করা যায় করে দিতে। তো জাস্ট আমরা প্রসিডিওরটা দেখছি, তো যেখানে একদম করার মতো নয় সেখানেই করবো। যেমন দেখো লিভার প্যালপেশন অনেকেই তো আমরা ওপর দিয়েই করিয়েছি তো সেরকম। এটা তো বলার পরে আমরা ক্ল্যাভিকেল, কত মার্ক করছে, ফার্স্ট ক্ল্যাভিকেলের আমরা করব, এবং কেউ যেন এই আঙুল দিয়ে করতে যাবে না, ঠিক আছে? অলওয়েজ এই আঙুল, এই আঙুল দুটো হয়ে গেল। নেক্সট তোমার এখানে এই যে দেখো আমি এই মাসটা একবার করছি, এবং একটু অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, তিনটে জোনে আমি মিনিমাম একবার টাচ করছি, ঠিক আছে? তিনটে জোনে আমি একবার অন্তত টাচ করেছি, ঠিক আছে? নট মোর দ্যান 2, এটা যেন না হয়, মানে তুমি সবটা দেখার তোমার কোনো প্রয়োজন নেই। কি কি এক্সপেকটেশন? তাহলে ফার্স্ট এক্সপেকটেশন হচ্ছে যে আমি যখন এখানে দেখছি তো আমার মেমারি জোনেতে আমি জানি যে এখানে 4th ইন্টারকস্টাল স্পেস আছে। ইন দ্যাট 4th ইন্টারকস্টাল স্পেসের পরেতেই আমি রাইট সাইডে ডালনেস এক্সপেক্ট করব ফর লিভার ডালনেস, তাই তো? লিভার ডালনেস, সো লিভার ডালনেস তুমি যখন রিপোর্ট করবে তখন কিন্তু লিভার ডালনেসটা নর্মাল অ্যাজ রিপোর্টের মধ্যে যেন থাকে। পারকাশন চেস্টের নর্মাল, সো রিজোনেন্ট নোট on both side, and also liver dullness is on the, যেটা বলবে 5th or 4th ইন্টারকস্টাল স্পেসের পর থেকে যেখানে আছে যেটা পেয়েছো সেটা কিন্তু মেনশন করবে ইট ইজ ফিজিওলজিক্যাল, হয়ে গেল। আর লেফট সাইডে আমি জানি না নতুন বইগুলোতে চেঞ্জ করেছে কিনা, এই লেফট সাইডেও যখন তুমি করছো এটার সাথে ম্যাচ করে এখানে কিন্তু অ্যালং লেফট এই মানে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবরই যাবে। কোনো কোনো পুরনো বইতে ছিল যে হার্টকে বাইপাস করে এই পাশে সরে যাওয়া, ইজ এ কমপ্লিট রং টেকনিক, এটা কমপ্লিট রং টেকনিক, এটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে? তো এটা কিন্তু এর ওপর দিয়ে যাব, আমি হার্টের ওপর দিয়ে যাব, এবং হার্টের যে ডালনেস সেই ডালনেসটা যে আছে সেটাও ফিজিওলজিক্যাল, তো কার্ডিয়াক ডালনেস, সো কার্ডিয়াক ডালনেস ইজ অলসো ফিজিওলজিক্যাল। তো আজকে যদি আমার ওখানে নিউমোথোরাক্স থাকে এই সাইডে, এবং আমি যদি কার্ডিয়াক ডালনেসের জায়গাতে হাইপার রেজোনেন্ট নোট পাই, আমি যদি সেখানে হাইপার রেজোনেন্ট নোট পাই, তাহলে তো আমি সেখানে বলবো যে সেখানে কার্ডিয়াক ডালনেস নেই, তাহলে ওখানে আমার নিউমোথোরাক্স আছে। যেমন ঠিক এখানেও যেমন লিভার ডালনেস যদি আমি দেখি যে কোনো কারণে নিচে নেমে গেছে, তাহলে এখানে হাইপার রেজোনেন্ট নোট পাচ্ছি, তাহলে লিভারকে পুশ করে নিচে নামিয়ে দিয়েছেন কোনো নিউমোথোরাক্স,
বা ওপরের দিকে ডালনেস উঠে এসছে এবং তারপরে নিচে আছে, মানে কোনো প্লুরাল ডিফিউশন অ্যাসোসিয়েটেড উইথ এইভাবে আমরা পাচ্ছি, সেটা আমরা বুঝবো। কার্ডিয়াক পারকাশন এক সময়তে ভয় পাওয়া হতো, ভাবা হতো যে ওখান থেকে নাকি কোনো Clot dislodge ডিসলজ করে যাবে। ইটস এ কমপ্লিট রং থিং। এটা ঘুষি মারলেও লজ করবে না। লজ করার যদি হয় একমাত্র পথ হচ্ছে ইররেগুলার হার্ট রেট, সেটাই একমাত্র পারে তাকে ডিসলজ করতে। সো ওই কনসেপ্ট উঠে গেছে। আমি জানি না তোমরা কোন বইয়ে দেখেছো, আগে অরূপ স্যারের বইতে ছিল, স্যারকে কারেক্ট করানো হয়েছিল, স্যার পরে কারেক্ট করেছিলেন। পরের বইগুলোতে তোমরা যে বইগুলো পড়ে জানি না কি আছে, কিন্তু ম্যাকলিওডে দেখবে নর্মাল স্ট্রেট লাইন আছে, তোমার ইয়েতেও দেখবে অরূপ স্যারের নতুন বইতেও দেখবে, সেখানে কিন্তু মিড ক্লাভিকুলার লাইন বরাবর এবং স্পেশালি মেনশন করা আছে একটা জায়গাতে ফুটনোটে, যেটা আগে এরকম ভাবা হয়েছিল এটা এরকমই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বলো। পারকাশনের কেসে কি প্রতিটা ডিজে মে বাইল্যাটারালি করব নাকি একবার? এক্স্যাক্টলি বাইল্যাটারাল, কারণ পারকাশনের উদ্দেশ্যই হচ্ছে কম্পেয়ার অন বোথ সাইড, তুমি এদিকের সাথে এদিকের সাইড। ফ্লুইড লেভেল আছে কিনা ওটা দেখার জন্য, মানে ওটা নাকি আমরা একবার ওকে, সেটা আলাদা জিনিস। সেটা হচ্ছে যে যদি তোমাকে একটু ওই আমাদের এসআর যে নতুন হ্যাঁ হ্যাঁ ও সই করবে তো, আবার দেখা করবে সই হ্যাঁ চলে আসতে বল, আসতে বল, আমি পেপার রেডি করে আসছি। পেপার রেডি করে এখানে আসতে বল, আমি করে দিচ্ছি, স্ট্যাম্পও আছে। সেটা হচ্ছে তোমার যখন তোমাকে দেখতে হবে যে তোমার প্লুরাল ডিফিউশন ম্যাসিভ, মডারেট নাকি মাইল্ড, এইটা তুমি বোঝার জন্য যখন তুমি প্যাথোলজিটা পেয়ে গেলে তখন তুমি সেটাকে ক্লাসিফাই করার জন্য তুমি অন দ্যাট সাইড করতে পারো। আর কোনটার সময় করতে পারো, যখন তুমি লিভার ডালনেস তোমাকে দেয়া হয়েছে যে আইডেন্টিফাই লিভার ডালনেস, তাই তুমি তার শুধু রাইট সাইডটাই করবে, ঠিক তো? ওপর থেকেও করবে, নিচের থেকেও করবে, ঠিক? স্প্যান দেখাও হবে। ঠিক আছে, লিভার স্প্যান যেটা দেখার জন্য, স্প্যান দেখার জন্য। নিচে থেকে তো Okay? এটা দিয়ে দেখি। কিন্তু আদারওয়াইজ যদি তোমাকে বলা হয় সিম্পল পারকাশন পারকাস, তাহলে তোমার ফার্স্ট আইডেন্টিফাই, তুমি তো জানো না ডিজিজ কি আছে, তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কিছু ডিজিজ আছে কিনা। তোমার নোটটা দুপাশের সাথে কম্পেয়ার করতে হবে যে আমি এই দিকে যেটা দেখছি সেটা রিজোনেন্ট, এদিকেরটা কি ডাল নাকি হাইপার রিজোনেন্ট নাকি রিজোনেন্ট, একই রকম। তাহলে ফার্স্ট হচ্ছে কম্প্যারিজন অন বোথ সাইড। যদি তুমি ধরো এদিকে পেলে, তুমি ধরো দেখছো এটা ডাল, এখানে তোমার রিজোনেন্ট, এখানে ডাল, এখানে রিজোনেন্ট, এটা ডাল, এটা রিজোনেন্ট, তাহলে তুমি বুঝলে যে ইনফ্যাক্ট তুমি করার সময় বুঝে গেলে যে কোনখান থেকে আছে। তুমি দেখলে যে এখানে ইনফ্রাক্লাভিকুলার রিজিয়নেতেই তুমি ডাল পেয়ে গেছো, তাহলে তোমার এবার ডালটা কিরকম, স্টোনি ডাল না উডি ডাল সে তো আসবে, সেটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট ডালনেস পেয়েছো। ঠিক আছে, ডালনেস পেয়েছো মানে সেখানে হয় ইফিউশন আছে অথবা কনসলিডেশন আছে। ঠিক আছে, এবার বাকি সিমটমস দিয়ে তো তোমার চলেই আসবে। যদি প্লুরাল ইফিউশন এখান থেকে থাকে তাহলে তুমি ট্র্যাকিয়াল পজিশন কিন্তু ডেভিয়েটেড পাবে টু অপোজিট সাইড, বাট যদি তোমার কনসলিডেশন থাকে ট্র্যাকিয়া উইল বি অন দ্য মিড লাইন, নো শিফটিং। তাহলে তুমি আগের টেস্টেই জানো যে এটা কি ঘটে আছে, কনসলিডেশন আছে মানে মিড লাইনে আছে না পুশিং হয়েছে। যদি পুশিং হয় সঙ্গে যদি ডালনেস পাও তাহলে তুমি 2+2 ম্যাচ করে নিলে, তাহলে এটা ইফিউশন। ঠিক আছে, বোঝা গেল? এইবারে যদি তোমাকে কেউ বলে যে হ্যাঁ এবার কতটা আছে দেখো, তখন আবার তুমি চেক করতে পারো, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের পরীক্ষাতে তোমার দেওয়ার উদ্দেশ্য ওইটা নয়, আমাদের পরীক্ষাতে দেওয়ার উদ্দেশ্য দুদিকটা কম্পেয়ার করে তুমি বুঝতে পারছো কিনা। ওকে, আমাকে জিজ্ঞাসা করা হবে ডাল পেয়েছেন হেরেছেন, মানে যদি না বুঝতে তুমি তো পারি বলবে, রিপোর্ট করবে, তুমি তো রিপোর্ট করবে। তোমার যখন এক্সামিনেশন শেষ হলো তুমি বলবে ইয়েস স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন, দিস ইজ দ্য টার্ম। এই টার্মটা তোমাকে সব জায়গায় করতে হয়। আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সাম, দিস ইজ দ্য ডিক্লারেশন ফ্রম আ স্টুডেন্ট। এমআরসিপি পরীক্ষার সময় আমাকেও বলতে হয়েছে স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন, তার মানে আমার আর পরে কিছু করার নেই। এবারে যদি আমি বলি যে এই এটা তো ভুলে গেছি স্যার এটা করতে হতো, তাহলে আমার মার্কসটা কাটা গেল। ওকে, এবার অনেক সময় তুই দেখবে আমি যাদের পরীক্ষা নিয়েছি তখন আমি জিজ্ঞেস করেছি যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর এক্সামিনেশন, আমি প্রশ্ন করেছি। আচ্ছা এটা বলতে হবে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করেছি। তার মানে কি, কেন করেছি না, যখন দেখবে আমি বেস অফ দ্য হার্ট কাউকে ধরেছি, সে লিনিং ফরওয়ার্ড করেনি বা ওই ইন্সপিরেশন করেনি, আমি বলছি হ্যাভ ইউ কমপ্লিটেড, তার মানে আমি একটা ক্লু দেওয়ার চেষ্টা করছি যে তুমি এখনো করোনি, তুমি আরেকটা কিছু বাকি আছো। কেউ ব্যাকে যখন অসকালটেট করছে, অসকালটেট করার সময়তে এসো ব্যাকে অসকালটেশন করার সময়তে আমি অসকালটেট করে তোমরা দেখেছো বলে দিলে ব্রেথ সাউন্ড আছে, কিন্তু তোমরা কেউ ভোকাল রিজোনেন্স দেখলে না।
আমি তখন আবার জিজ্ঞেস করেছি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর এক্সামিনেশন, তারপরে জিজ্ঞেস করেছি, তখন তো তোমরা হাঁ হয়ে বসে আছো, তখন জিজ্ঞেস করেছি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি যে ডু ইউ নো হোয়াট ইজ ভোকাল রেজোনেন্স। আবার আমি ক্লু দেওয়ার চেষ্টা করেছি যে তুমি ভেবে দেখো যে তুমি কিছু ভুল করছো কিনা, কিন্তু কেউ নিতেই পারেনি। কি বলবো